তো আজকের পার্সেন্টেজের আমরা শুরু করব। তার আগে আমরা ম্যাথস এর বেসিক জিনিসটা দেখে নিই, যেটা যে যে জিনিসগুলো আগামীতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে লাগতে পারে। ওকে, তো প্রথম আমরা দেখব, সেটা সবাই হেডিং করো, ডিভিডেন্ড রুল, বিভাজ্যতার নিয়ম। ডিভিডেন্ড রুল। ওকে, আচ্ছা, প্রথমে মানে, আচ্ছা কেউ বলতে পারবে আমি যদি বলি বিভাজ্য, কোন এ এ বি দ্বারা বিভাজ্য, এর মানে কি? কেউ বলতে পারবে এর মানে কি? এ বি দ্বারা বিভাজ্য এর মানে কি? এনিওয়ান? ভাগশেষ থাকবে না, মিলে যাবে ভাগে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভয়ঙ্কর লেভেলে উত্তর দিয়েছে সমাজশ্রী, দেখে নাও। মানে হলো, এ কে বি দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। ধরো মনে করো এক্স বার গেল, যাওয়ার পরে কোনো ভাগশেষ থাকবে না, তখনই বলবে এ বি দ্বারা বিভাজ্য। আমি তোমাকে যদি বলি 5কে তো 2 দ্বারা ভাগ করা যায়, 5-এর মধ্যে 2 দুবার যায়, এক ভাগশেষ, তাহলে কি 5 2 দ্বারা বিভাজ্য হলো? হলো না, কারণ স্যার ভাগশেষ 0 হতে হবে, বিভাজ্যতার একটা বড় শর্ত। তো দেখে নাও, আমাদের প্রথমে হেডিং করো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, আমি একদম একটু কুইক যাব, এগুলো খুবই সহজ জিনিস, যাতে আজকে পার্সেন্টেজের ক্লাস 1 স্টার্ট করতে পারি। কি স্যার? স্যার, কোন সংখ্যার ইউনিট ডিজিট জোড় সংখ্যা হবে, মানে একদম শেষের সংখ্যাটা জোড় সংখ্যা হবে। একদম শেষের সংখ্যাটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। অথবা শূন্য হবে, ইভেন নাম্বার হবে অথবা জিরো হবে। ওকে, যেমন কি, আমি যদি বলি 2 1 3 5 4 7 8 9 2, তাহলে এটা কি 2 দ্বারা বিভাজ্য বা 4 বললাম? বলবে হ্যাঁ স্যার, এটা 2 দ্বারা বিভাজ্য। কেন? আমি শুধু শেষের সংখ্যাটা দেখব, এই তো এটা ইভেন নাম্বার, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, বোঝা গেছে? নেক্সট চলো। নেক্সট আমার কি বলছে, লেখো, আহ 3 দ্বারা বিভাজ্য, আচ্ছা 2 হলো, এবার লেখো 4 দ্বারা বিভাজ্য নিয়ম। 4 দ্বারা, 4 দ্বারা বিভাজ্য নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? বলবে স্যার, আচ্ছা 4 মানে কি বলতো? 4 মানে হলো 2 এর স্কোয়ার। ওকে, তার মানে কি? আচ্ছা 2 মানে কি? 2 মানে হলো 2 টু দি পাওয়ার 1, ওই জন্য দেখো শেষের একটা সংখ্যা দেখেছিলাম। আচ্ছা 4 মানে কি? 2 এর স্কোয়ার মানে কি? লেখো, লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট যদি 4 দ্বারা, যদি 4 দ্বারা বিভাজিত হয়, লাস্ট টু ডিজিট যদি 4 দ্বারা বিভাজিত হয়, তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাঙবে। তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাঙবে। যখন যার কোনো সমস্যা হবে, সে আমাকে মাইক্রোফোন অন করে বলতে পারো, নো ইস্যু। এবার দেখো, যদি আমি তোমাকে বলি এই যে সংখ্যাটা 3 7 5 1 8 0 বললাম, এই যে সংখ্যাটা, এটা কি 4 দ্বারা বিভাজ্য? তোমাকে প্রশ্ন করছি। তুমি কি তার জন্য পুরো সংখ্যাটাকে দেখবে নাকি লাস্ট টু ডিজিট দেখবে? লাস্ট টু বলবে টু টু বলবে স্যার লাস্ট টু ডিজিট দেখবো। এই তো 80 4 দ্বারা ভেঙে যায়, তার মানে পুরো সংখ্যাটিও 4 দ্বারা ভাঙে। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টেকনিক গুলো শিখে রাখো, উইথিন আ সেকেন্ড আমি কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে? তো 15টা মিনিট আমার সাথে ধৈর্য ধরে শেখো। এবার হলো, তাহলে 4 দ্বারার জন্য আমরা লাস্ট টু ডিজিট দেখব। যদি কোনো সংখ্যার শেষের দুটো সংখ্যা 4 দ্বারা ভাঙে, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাঙবে, চোখ বন্ধ করে বলে দেবে। ওকে, এবার লেখো 8 দ্বারা বিভাজ্য নিয়ম। 8 দ্বারা, কেউ বলতে পারবে শেষের কটা ডিজিট দেখবো? তিনটে তিনটে তিনটে। কেন? টু কিউব বলবে স্যার 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা লেখো লাস্ট লাস্ট থ্রি ডিজিট
লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাঙে, যদি 8 দ্বারা ভাঙে, তার মানে পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাঙবে। ক্লিয়ার? এবার সেম আমাকে বলো, সেম যদি আমি এই সংখ্যাটা নিই, এটা কি, এটা তো 4 দ্বারা ভেঙে যাবে, কিন্তু এটা 8 দ্বারা কি ভাঙবে? তার মানে কি, তুমি শুধু এইটুকু দেখবে, 180 কি 8 দ্বারা ভাঙে? বলবে স্যার 8 দুকোণে 16 আর 20, 8 দুকোণ মানে ভাগশেষ থেকে যাবে, তার মানে এটা 8 দ্বারা ভাঙবে না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার আমি তোমাকে বললাম, তাহলে এটা বলো তো 8 দ্বারা ভাঙবে কিনা? এটা কি 8 দ্বারা ভাঙবে? হ্যাঁ স্যার। বলবে ইয়েস স্যার। এটা শেষে আছে 640, তাহলে 28 তে 64 মানে 8 এর 80, তাহলে 640 8 দ্বারা ভাঙে, 640 8 দ্বারা ভাঙে, তার মানে পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাঙবে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট লেখো। তাহলে এবার তোমরা বলো, যদি কোনো সংখ্যা 16 দ্বারা ভাঙে কিনা চেক করতে চাও, তাহলে লাস্টে কটা ডিজিট দেখবে? স্যার 4টে। 4টে ডিজিট দেখবো। যদি কোনো সংখ্যা 16 দ্বারা, লেখো 16 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 16 হলো 2 এর 2 টু দি পাওয়ার 4, তার মানে আমার লেখো লাস্ট 4 ডিজিট দেখবো। লাস্ট 4 ডিজিট যদি 16 দ্বারা ভাঙে, ওকে ওকে, তার মানে কি, দেখো আমি বললাম 3 1 3 7 4 3 2 6 4, এটা কি 16 দ্বারা ভাঙে? এটা কি 16 দ্বারা ভাঙে? জি স্যার। বলবে স্যার হ্যাঁ। 32 64, আমি শুধু পুরো সংখ্যাটা দেখবো না, শুধু 32 64 দেখবো কত দিয়ে ভাঙে, 16 দুকোণে 32 আর তোমার 4 ষোলং 64, তাহলে পুরো সংখ্যাটি 16 দ্বারা ভাঙে। ওকে, আর বোঝার দরকার নেই 2 দ্বারা, বাকি আমরা অন্য কিছু দিয়ে বুঝে নিতে পারবো। ওকে, চলো 32-এ যাবো না, 32-এর জন্য অন্য অন্য কায়দা আছে। এবার দেখো, এবার লেখো 3 দ্বারা, 3 দ্বারা। ওকে, 3 দ্বারা কি, লেখো যদি, যদি ডিজিটগুলির সমষ্টি, সমষ্টি 3 দ্বারা, 3 দ্বারা, 3 দ্বারা ভাঙে, তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাঙবে। ওকে, যদি ডিজিটগুলি সমষ্টি 3 দ্বারা ভাঙে, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা ভাঙবে। যেমন কি 1 2 5 4 9 1, এটা কি 3 দ্বারা ভাঙে আমাকে বলো তো? বলবে স্যার 1 আর 2 এ 3 আর 5 এ 8 আর 4 এ 12 আর 9 এ 21 আর 1 এ 22, 22 কি 3 দ্বারা ভাঙে? বলবে স্যার 22 তো 3 দ্বারা ভাঙে না, তার মানে এটা 3 দ্বারা ভাঙবে না। এবার আমাকে এটা বলো, এবার যদি আমি তোমাকে বলি 5 2 1 9 1 4 আর 2, এটা কি 3 দ্বারা ভাঙে কি বলো? সবাই বলো। হ্যাঁ ভাঙে 24। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, ডিজিট গুলি যোগ করে দেখো, 5 আর 2 এ 7 আর 1 এ 8 আর 9 17 আর 1 এ 18 4 এ 22 2 এ 24, 24 3 দ্বারা ভেঙে যায় স্যার, তার মানে সংখ্যাটিও 3 দ্বারা ভাঙে। যারা যারা ভাবছো স্যার এরকম প্রশ্ন তো কোনোদিন দেখিনি, কি করাচ্ছেন, এরকম ভাবে তোমার কোনোদিন, হ্যাঁ একটা দুটো প্রশ্ন আসে যে এটা কি 3 এর মাল্টিপল, নিম্নের মধ্যে কোনটি 3 এর গুণিতক আসে, বাট আমি বলবো শুধু সেটুকু এটার দ্বারা উপকার পাবে না, এন্টায়ার অ্যারিথমেটিক, এন্টায়ার অঙ্ক তোমার এগুলো কাজে লাগবে, এত ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, চলো নেক্সট আমাকে বলো 9 দ্বারা, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ওকে, কি কি আছে, লেখো সেম অ্যাজ 3, সেম অ্যাজ, সেম অ্যাজ 3, 3 দ্বারা যেমন নিয়ম 9 দ্বারা তেমন নিয়ম। ওকে, কি, তাহলে কি হবে বলো তো, সাম অফ ডিজিট মানে
অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাঙে তাহলে সংখ্যাটিও 9 দ্বারা ভাঙবে। তাহলে আমাকে বলো 5 4 9 2 1 6 এটা কি 9 দ্বারা ভাঙে? যোগ করো। 5 আর 4 9, 9 আর 9 18, 18 2 20, 20 1 21, 21 6 27, 27 কি 9 দ্বারা ভাঙে? ইয়েস স্যার, 27 9 দ্বারা ভাঙে, তাহলে সংখ্যাটিও 9 দ্বারা ভাঙবে। ক্লিয়ার? এবার 9 দ্বারা চেক করার জন্য আরো একটা রুলস আছে, তুমি সেটাও আইডেন্টিফাই করতে পারো। যদি আমি তোমাকে এরকম লেখাই 5 4 9 2 1 6 ভাগ 3 ভাগ 9, যখনই যখনই কোনো নাম্বার দুটোর যোগফল 9 হবে সঙ্গে সঙ্গে কেটে দেবে। দেখো এই 9 দেখতে পেলাম, কেটে দিলাম। 5 আর 4 9 কেটে দিলাম। 6 আর 1 7 আর 2 9, 9 হলে কেটে দিলাম। তার মানে আমার এটা 9 দ্বারা যাবে। ওকে, এটা 9 দ্বারা বিভাজিত হবে। এইবার শোনো, এইবার তোমার এখান থেকে দেখো কোশ্চেন শুরু হচ্ছে। এটা তোমাকে বললো 5 6 1 5 2 9, এটা একদম বেসিক পরীক্ষাতে এরকম প্রশ্ন পড়ে। এটা 9 দ্বারা বিভাজিত করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? তো সবাই কি করবে? সবাই ভাগ করবে না? 9 দিয়ে এটাকে ভাগ করবে। তুমি কিচ্ছু করবে না, তুমি বলবে স্যার 9 দেখতে পেলাম, কেটে দিলাম। 6 6 আর 1 7 আর 2 9 কেটে দিলাম। 5 আর 1 10, কেবল তুমি এই 10টাকে 9 দ্বারা ভাগ করে বলবে স্যার 1 ভাগশেষ থাকবে। তুমি ভাগ করে মিলিয়ে নিতে পারো। ওকে, 9 দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে কত ভাগশেষ থাকবে তার নিয়ম হলো সংখ্যাগুলির নাম্বারগুলি যোগ করলে ওটাকে 9 দ্বারা ভাগ করবে। দেখো আমি তোমাকে বলছি 3 2 4 5 6, এটা 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, তুমি কি ভাববে? 3 আর 2 5 আর 4 9, 9 আর 5 14 আর 6 20, তুমি কেবল 20 কে 9 দ্বারা ভাগ করবে। মিলে গেলে ভাগশেষ 0, না মিললে তাই 9 2 18 আর 2 পড়ে আছে না, তার মানে এই পুরো সংখ্যাটাকে ভাগ করলেও 2 ভাগশেষ থাকতো। বলো বুঝতে পারলে না পারলে না? বোঝাতে কি পারলাম স্যার? হ্যাঁ স্যার। কেমন লাগলো বলো আসিফ? চলো এবার দেখো, তাহলে তোমরা এটা বলো 9 দ্বারা ভাগ করলে মিলে যাবে নাকি আর যদি ভাগশেষ থাকে তো কত ভাগশেষ থাকবে আমাকে বলবে। 5 1 5 3 4 9 8 6, এটাকে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? উইথিন আ সেকেন্ড অ্যান্সার দেবে। 0 শেষ থাকবে। 1 से था वो। 1 থাকবে? আমি কি বলেছি? না 0। 9 0 था দেখলে কেটে দেবো স্যার, 9 কেটে দিলাম। 6 আর 3 9 কেটে দিলাম। 8 আর 1 9 কেটে দিলাম। 5 আর 4 9 কেটে দিলাম, মানে তো কিছুই তো নেই, মানে 0 ভাগশেষ, মানে এটা মিলে যাবে। ওকে, বোঝা গেছে? চলো ওকে। আর নইলে কি করতে তুমি এরকম প্রথমে লিখতে, দেখো একবার অবস্থাটা। 9 ভাগ 1 4 3, কি কি ছিল দেখি একবার লিখি বাবা। 1 5 3 4, 1 4 3 4 9 6, ওটা 5 ছিল। এরকম কিছু একটা তুমি এরকম লিখে ভাগ করতে, ঠিক আছে? এগুলো কম্পিটিটিভের মেথড নয়। ওকে, চলো এবারে আমরা করব 7 দ্বারা ভাগ করার নিয়ম। কে জানো এটা? দেখি আগে কে জানো। কেউ জানো কোন সংখ্যা 7 দ্বারা ভাগ হবে কিনা কি করে বুঝবে? অফলাইন স্টুডেন্ট গুলো বাদ দিয়ে, ঠিক আছে? দেখো আমি যদি বলি 4 2 7 1 4, ওকে, এটা 7 দ্বারা যায় কিনা কি করে বুঝবো? সিম্পল, দেখে নাও। প্রথম উপায় কি? স্যার আমি এরকম ভাবে ভাগ করে নেব। এটা তোমার বেসিক, ঠিক আছে? 7 ছক 42, 7 নামলো, 7 1 7, 1 নামলো, 0 দিয়ে 4 নামালাম, 7 2 14, স্যার মিলে গেল, ঠিক আছে, নো প্রবলেম। এবারে বলছি অ্যাডভান্স নিয়ম কি, লিখে নাও। লাস্ট ডিজিট অফলাইন ব্যাচের ছেলেমেয়েরা বলো, লাস্ট ডিজিট ডবল করে কি করবো, প্লাস না মাইনাস? লাস্ট ডিজিট ডবল করে বলো, চটপট বলো। মাইনাস, ওকে। লাস্ট ডিজিট ডবল করে মাইনাস, ওকে।
দেখে নাও। এবার আমি লিখলাম 42714, এটা 7 দ্বারা ভাগ যায় কিনা কি করে বুঝবো? আমি বললাম লাস্ট ডিজিট 4 আছে না, 4 কে কাটো, 4 দুগুণে 8 মাইনাস করো, তাহলে কত হবে 3। ঠিক আছে, 8 3 গেল 6 2 4, আবার 3 কে মাইনাস করো 6, 3 এর ডবল করো 0 2 4, এটা 7 দিয়ে যায়। যখনই বুঝে যাবে 7 দিয়ে যায় তখন আর করার দরকার নেই, তার মানে এটা 7 দিয়ে যাবে। বোঝা গেল না গেল না? তোমরা আমার বলো এটা 7 দিয়ে যাবে কিনা, চটপট বলে দাও। বলবে স্যার 3 4 লিখুন, 3 দুগুণে 6, 3 কে কাটুন, এর সাথে 6 বিয়োগ করে দিন, তাহলে 28, 28 7 দিয়ে যায়, তার মানে সংখ্যাটাও 7 দিয়ে যাবে। ক্লিয়ার? আরো কি এক্সাম্পল দেবো নাকি বুঝতে পেরেছো? কারোর জন্য এক্সাম্পল দিতে হবে আর আমাকে বলতে পারো, আমি তাহলে এক্সাম্পল দেবো। তাহলে এটা করো, 68 6, এটা বলো তো দেখি 7 দিয়ে যায় কিনা। হ্যাঁ যাবে স্যার। যাবে স্যার। 68 আর এই 6 কাটবো, 6 দুগুণে 12, তাহলে কত হবে 6, আর এখানে 56। কত 5, 27 56, মানে এটা আমার 7 দিয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার লেখো 11 দ্বারা ভাগ করার নিয়ম, 11 দ্বারা ডিভিডেন্ড রুল। 11 দ্বারা ডিভিডেন্ড রুল লেখো, অল্টারনেটিভ ডিজিট গুলির যোগফল বা সমষ্টির পার্থক্য। ভাষাটা জটিল মনে হতে পারে, এক্সাম্পল দিলে সহজ হয়ে যাবে। সমষ্টির পার্থক্য 11 এর গুণিতক হতে হবে। ওকে, 11 এর গুণিতক হতে হবে। চলো এক্সাম্পল কি, এক্সাম্পল দিচ্ছি দেখো। তোমাকে বললাম 2 3 5 1 3 4, এটা 11 দ্বারা যায় কিনা বলো। তাহলে নিয়ম কি স্যার? নিয়ম এখানে হলো অল্টারনেটিভ ডিজিট বলেছে না, অল্টারনেটিভ ডিজিট বলেছে না, তো দেখো 2 আর 5 7, 7 আর 3 10, ওকে 10 লিখলাম, 3 আর 1 4, 4 আর 4 8, মাইনাস 8 করলাম, এটা তো অন্তর্ফল 2 হলো, 2 কি 11 গুণিতক? বলবে স্যার না, তার মানে এটা 11 দিয়ে যাবে না। ক্লিয়ার? নেক্সট চলো লেখো এটা 1 4 4 3 4 6, এটা কি 4, এটা 11 দ্বারা যায় কিনা বলো, তোমরাই বলো। না যাবে না। না, যাবে না। যাবে। 1 আর 4 5, 5 আর 4 9, 4 আর 3 7, 7 আর 6 13, তাহলে সবসময় বড় সংখ্যা থেকে মাইনাস দেবে, 13 মাইনাস 9 4, যাবে না স্যার। এবার এটা বলো একটা নর্মাল, একটা আমি যাতে যায় সেরকম একটা সংখ্যা নিই। 23562। বাপরে, 5016, এটা 11 দ্বারা যায় কিনা বলো। হ্যাঁ যাবে স্যার। যাবে এটা স্যার। 5 আর 1 6, আর 0 আর 6 6, তাহলে 6 মাইনাস 6 মানে 0, তাহলে বলো 0 তো সবারই গুণিতক হয়, সবকিছু শূন্যকে সবাই ভাগ করতে পারে। দেখো 11 কি শূন্যকে ভাগ করতে পারে না, 0 11 0, তাই না? তার মানে এটা 11 দিয়ে যাবে। তার মানে কি ভাগ পার্থক্যটা 11 গুণিতক হতে হবে বা 0 হতে হবে, এইভাবেও লিখে নিতে পারো। ওকে, বা 0 হতে হবে, তাহলে পার্থক্যটি এখানে 0 হয়ে গেল। ওকে, চলো এবারে আমাদের লেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, লেখো 101 দিয়ে 101 দিয়ে 101 দ্বারা বিভাজ্যতার নিয়ম।
ডাইরেক্ট এক্সামে কোশ্চেন দেয় এখান থেকে। এটা আমি তোমাদের নাম্বার সিস্টেমে ডিভিডেন্ড রুলে ভালো করে শেখাবো, আরো আজকে জাস্ট চ্যাপ্টার গুলো চালানোর জন্য এটুকু শেখো। দেখো, তুমি যখন 101-এর সাথে আমি 101 কেন, আমি আরো অনেক কিছু বলে দিচ্ছি একসাথে। দেখো, তুমি যখন 101-এর সাথে 101-এর সাথে কোনো দুটো সংখ্যা গুণ করবে না, বা 1001-এর সাথে যখন কোনো তিনটে সংখ্যা গুণ করবে, বা তুমি হ্যাঁ, বা তুমি 10001-এর সাথে তুমি যখন কোনো চারটে সংখ্যা গুণ করবে, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, স্যার এখানে দুটো সংখ্যা গুণ করব, তিনটে করব না। সব আমি ক্লিয়ার করে দেব। তাহলে এর ফরম্যাটটা কেমন হবে জানো? এরকম হবে, এবি 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 এবি, এরকম হবে, ঠিক আছে? এখানে কেমন হবে জানো? এবিসি এবিসি এবিসি। এখানে কেমন হবে জানো? এবিসিডি এবিসিডি, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের শেখাচ্ছি। আমি তোমাকে বললাম এই সংখ্যাটা কার মাল্টিপল বলো তো? 2424, এটা কার মাল্টিপল হতে পারে? বলবে স্যার 10। দুটো করে রিপিট হচ্ছে, দুটো করে রিপিট হচ্ছে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, যখন শেষে শেষে এবং শুরুতে এক থাকে আর মাঝে শূন্য থাকে, তখন এই ঘটনা ঘটে না? তাহলে দুদিকে এক, মাঝে যদি একটা শূন্য থাকে, স্যার দুটো করে সংখ্যা রিপিট হয়। দুদিকে এক, স্যার মাঝে যদি দুটো শূন্য থাকে, তিনটে করে সংখ্যা রিপিট হয়। স্যার দুদিকে এক, মাঝে যদি তিনটে সংখ্যা থাকে, তাহলে চারটে করে রিপিট হয়। বোঝা গেছে? তাহলে এবার তোমরা আমাকে অ্যান্সার দাও। আমি তোমাকে যদি এটা বলি, বলবে স্যার দুটো করে রিপিট হয়েছে, তাহলে তোমরা আমার বলো এটা কার দ্বারা বিভাজ্য? 101, 1001 নাকি 10,001? 101। 101। একশো বলবে এক স্যার দুটো করে রিপিট হয়েছে, দুটো করে, তার মানে নিশ্চয়ই এটা 101-এর মাল্টিপল, 1001-এর নয়, 10,001-এর নয়। 1001-এর হলে তিনটে করে রিপিট হতো, 10,001-এর হলে চারটে করে রিপিট হতো। এবার আমার বলো তো, এটাকে দিয়ে আমি যখন 101-কে দিয়ে যখন এটাকে ভাগ করব, চোখ বন্ধ করে তুমি বলবে না ভাগফল 24 হবে? কারণ যেটা গুণ করছি সেটাই তো রিপিট হচ্ছে, তাই না? তাহলে এবার তোমরা আমাকে বলো, আমি যদি তোমাদেরকে বলি 101 দিয়ে তুমি 5 গুণ করো, দেখো কি হচ্ছে। এরকম হবে 505। 505 হবে না? তুমি বলবে স্যার আপনি তো বললেন দুটো করে রিপিট হবে, কই হলো না তো? আমি বলবো এই যে দেখছো 05, তুমি এখানেও শূন্য বাড়িয়ে নাও না, রিপিট হয়ে গেল না? গেল না? ওকে, এবার তুমি বলো 101-এর সাথে আমি বলবো 51 গুণ করো, তাহলে কি হবে তোমরা বলো? 51 51। 51 51 হ্যাঁ হবে, ঠিক আছে? 51 51, ওকে। এবার এখান থেকে পরীক্ষায় এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন এসেছিল, দেখো 6 3 স্টার 6, সরি 3, এটি 101-এর 101-এর গুণিতক, বা এটি 101 দ্বারা বিভাজ্য, এটি 101-এর 101 দ্বারা বিভাজ্য হলে স্টারের মান কত? অপশানে ছিল 2, 3, 6, 5, কি হবে? 6 তুমি দেখেই সেকেন্ডের মধ্যে বলবে স্যার 101 দ্বারা হচ্ছে মানে প্রথম দুটোই আবার শেষে রিপিট হবে। তো স্যার 3 এই চলে এলো, তার মানে 6 এখানে আসবে, এই 6। ওকে, চলো, তাহলে 101 দ্বারা বিভাজ্যতার নিয়ম বুঝতে পেরেছো? এবার চলো, তোমাকে যদি আমি বলি এরকম কোন সংখ্যা আছে এবিসি এবিসি, এরকম ফরম্যাটে কোনো সংখ্যা সাজানো আছে, তাহলে এটা কার দ্বারা মাল্টিপল হবে? 1001 1001-এর দ্বারা এটা বিভাজিত হবে, 1001-এর দ্বারা। এবার কথা হলো 1001-এর মধ্যে কে কে লুকিয়ে আছে? বলবে স্যার 7, 11 আর 13। তার মানে এটা যদি 1001 দিয়ে যায়, তার মানে এটা 7 দিয়েও যাবে,
এটা 11 দিয়েও যাবে, এটা 13 দিয়েও যাবে, এবং এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন তৈরি হয়। দেখো সব কোশ্চেন গুলো আমি নিয়ে এসেছি আজকে। ভালো সিজিএল এর প্রিলিতে কোশ্চেন করেছে। 7 স্টার 2 স্টার, না এরকম ভাবে কোশ্চেনটা ছিল, সরি। 7x 2y 4z, এটি এটি নিম্নের কোন সংখ্যাটি দ্বারা বিভাজিত নয়। ওকে, অপশনে ছিল 7, 13, 9, 11। কি হবে? 9. এই কোশ্চেনটা, এই কনসেপ্টটা তুমি না জানলে এই কোশ্চেনটা তুমি কখনোই পারবে না এক্সাম হলে, কোনোভাবেই পারবে না। এটা এই কনসেপ্ট যে জানে সেই একমাত্র পারবে। তুমি দেখো স্যার, এটাকে আমি লিখে ফেললাম এখানে 7x 2y 4z। ওকে, এবার এটা দেখো, এই যে 7 আছে, তার মানে যদি আমি এটা এরকম দিই 7, আমি এক্স ফাঁকা, তার মানে এখানে দেখো এই তিনটে গ্রুপ করো আর এই তিনটে গ্রুপ করো। ওকে, তাহলে দেখো এই যে এক্স এর মান এই যে 4 না, তাহলে এখানে 4 দিন। এই যে 2 সেটাই এখানে জেড না, ঠিক আছে, আর এই যে ওয়াই সেটা এখানে 7 না, তাহলে ওয়াই এর জায়গায় 7 দাও, আবার 4, আবার জেড এর জায়গায় 2 দিয়ে দাও। তাহলে এবার এটা কি চেনা চেনা লাগছে? এটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ স্যার, তার মানে 1001 আমার এর। এখানে, হ্যাঁ, 9 দ্বারা বিভাজিত হবে না, 1001 দ্বারা। আবার এই কোশ্চেন এরকম ভাবে ঘুরিয়েও পড়ে, দেখো 6, 4, 3, x, y, z। ভালো করে শুনবে, এক্স ওয়াই জেড, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। এটি এটি 7, 13, 11 দ্বারা বিভাজিত হলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত? তোমাদের গ্রুপ সি তে এরকম কোশ্চেন আসতে পারে। অপশনে আছে 9, 12, 13, 14। বলো দেখি। কত হবে? একই। 13। আচ্ছা, 7, 13, 11 দ্বারা বিভাজ্য তো মানে কি 1001 দ্বারাও বিভাজ্য, কারণ এরা তিনজন তো 1001 তো 7 ইন্টু 13 ইন্টু 11 গুণ করলেই তো আসে। আর 1001 দ্বারা কোনো সংখ্যা গুণ হওয়া মানে কি 643, আবার এটাই তো রিপিট হবে 643। এখানে 6 এর মান x দিয়েছে, এখানে 4 এর মান y দিয়েছে, এখানে 3 এর মান z দিয়েছে। তাহলে আমার জানতে চাইছে x প্লাস ওয়াই প্লাস জেড মানে কত, আমি বলবো 6 প্লাস 4 প্লাস 3, তার মানে কত 13। ওকে, বোঝা গেছে? এটা না, এটা না, এটা না। ওকে, ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? চলো, এবার তোমরা আমাকে বলো, ডিরেক্ট যদি আমি তোমাকে বলি 1001 দিয়ে আমি 57 গুণ করছি, আমার গুণফল কত হবে? চট করে বলো। বলবে স্যার 1001 দিয়ে না তিনটে করে সংখ্যা রিপিট হয়, একটু আগে আপনি বললেন। তাহলে এক কাজ করুন না, এই 57টাকে তিনটে ডিজিট বানিয়ে নিন না, আগে 0 দিয়ে তিনটে ডিজিট বানিয়ে নিলাম। এবার 1001 দিয়ে একে গুণ করুন, 057, 057। এবার আপনি এক কাজ করুন, এই জিরোটা তো আগে আছে মানে এর কোনো দাম নেই, এরকম ভাবে লিখে দিন। বলো, বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? তাহলে তোমরা বলো এটা কত হবে? সরি, এটা কত হবে বলো, এখানে গুণ আছে। 82082।
হ্যাঁ, এখানে 0 দিয়ে দিলাম, 082 প্রথমে করলাম, আবার 082 এই জিরোটা কেটে দিলাম। ওকে, চলো, এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আশা করি নেই। নেক্সট দেখো, নেক্সট আমরা সবাই এবারে হেডিং লাগাও, এবারে হেডিং লাগাও বেসিক অফ পার্সেন্টেজ। খাতায় হেডিং লাগাও বেসিক অফ পার্সেন্টেজ। ওকে, তো আমার বলো পার্সেন্টেজ চ্যাপ্টারটা মোটামুটি তোমরা আশা করি সবাই পড়েছো এখান থেকে। সবাই আমাকে কে কে বলতে পারে দেখি, আগে যদি আমি বলি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাব, তাহলে কি করব? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হলে স্যার 100 কি দিয়ে করব? ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করতে হবে। ভেরি গুড। ওয়ান মিনিট একটু ওয়েট করো তো, কল আসছে। ওকে, চলো, 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে। এবার আমাকে বলো স্যার, তার মানে ইনটু 1/100 করতে হবে। আর যদি বলি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসবো, তাহলে কি করব? স্যার অনলি তাহলে ইনটু 100 1 গুণ 100। গুণ 100 করতে হবে। ওকে, এবারে তোমরা আমাকে সবাই বলে দাও, চলো আমরা পার্সেন্টেজ থেকে একটু এটা শিখে নিই। এবারে বলো 1%, তাহলে এখানে এখানে আমি পার্সেন্টেজ লিখছি, আর এখানে আমি ফ্র্যাকশন লিখছি। একটু ফাস্ট যাবো, ঠিক আছে? 1% মানে কত, ফ্র্যাকশন কত? বলবো স্যার 1/100, 100। তাই না? 1/100, তাই তো? আচ্ছা, এবার বলো আমাকে 2% মানে কত? 1/50। স্যার 2/100 মানে 1/50। ওকে, এবার একটু আমি ইম্পর্টেন্ট পার্সেন্টেজ গুলো আমি তোমাদের লিস্ট করে দিচ্ছি, আশা করি তোমরা সবাই এগুলো জানো। যেগুলো আমাদের লাগবে লিখে নাও। তাহলে 5% মানে কি? স্যার 1/20। ওকে, আচ্ছা, আমাকে এবার বলো 10% মানে কি? স্যার 1/10। আমাকে বলো 15% মানে কি? আচ্ছা, এটা 5-এর কত গুণ? 3 গুণ। তাহলে এটারও 3 গুণ করে দাও। বলবে স্যার 3/20। ঠিক আছে, আমাকে বলো 25% মানে কি? তুমি এটা 5-এর গুণিতক হিসাবে করতে পারো বা নর্মালি করতে পারো। এটা হবে 1/4, 25/100। ওকে, আমার বলো 11% মানে কত, তাহলে বলো 11/100। ওকে, আচ্ছা, 4% মানে কত বলো তো দেখি? 4% মানে 1/25। 1/25। ওকে, 25. 20% মানে কত? 1/5। 40% মানে কত? স্যার 20% এর দ্বিগুণ তো এটা, তাহলে 1/5 কেও দ্বিগুণ করুন না, 2/5। ওকে, এবার বলো 60% মানে কত? বলবে স্যার 20% এর তো 3 গুণ এটা, তাহলে 1/5 কেও 3 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে? 3/5। আচ্ছা, 75% মানে কত? 25% এর কত গুণ? বলবে স্যার 3 গুণ, তাহলে কত হবে? 1/4-এরও 3 গুণ করো, 3/4। ওকে, নেক্সট এবার আমরা কিছু ফ্র্যাকশনের এ করে নেব, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো, প্রথমে সবাই লেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আমাকে প্রথমে বলো 16.2/3% মানে কত? একটা দেখিয়ে দিচ্ছি, 1 এর বাকিগুলো দেখাবো। 6। 1/6। 6. 3 ষোলং 48, 3 ষোলং 48 আর 2 কত? 50। তাহলে 3 ষোলং 48, 48 আর 2 কত? 50/3। এটা আমি লিখে নিলাম। পার্সেন্টেজকে আমি কি করব? ইন্টু 1/100 করে দেবো। তাহলে
50 দুগুণে 100 মানে কত 1/6। ওকে, এইভাবে আমরা বাকিগুলো করব। তাহলে সেই বাকিগুলো কেমন কেমন হবে এবার বলো। 7 পূর্ণ 1/7% মানে কত? বলবে স্যার 1/14। তাহলে বলো 14 পূর্ণ 2/7% মানে কত? একটা জিনিস দেখো, এটা 7 পূর্ণ 1/7 দুগুণ না? স্যার 1/7 হবে মনে হয়। 1/7। স্যার 7 1/7 পূর্ণ, হবে। ভেরি গুড, 7 পূর্ণ 1/7 কে দুগুণ করছি, ভালো করে বুঝো। 7 পূর্ণ 1/7 কে কেমন লিখতে পারি? 7 প্লাস 1/7, তাই না? ইন্টু 2, মানে কি দুইটা 7-এর সাথেও মাল্টিপল, দুইটা 1-এর সাথেও মাল্টিপল। ওকে, তার মানে 14 পূর্ণ 2/7। ওকে, তাহলে একেও তুমি দুগুণ করে দাও, তার মানে কত 2/14। এবার তুমি কাটাকুটি করো 1/7। ওকে, এবার আমাকে বলো 35 পূর্ণ 5/7% মানে কত? দেখি কে বলতে পারে। একটু আগে বোঝালাম, দেখো এটা 7 পূর্ণ 1/7-এর 5 গুণ না? দেখো 7 পূর্ণ 1/7-এর সাথে তুমি 5 গুণ করো, 5 সাথে কত 35, আর 5-এ 1-কে কত 5, তাহলে 35 পূর্ণ 5/7 হচ্ছে না? তার মানে এটা 1/14-এর কত গুণ হবে? 5 গুণ হবে, তার মানে 5/7, সরি 5/14। এটা কি বোঝা গেছে? এবার তোমরা আমাকে বলে দাও, এবার তোমরা আমাকে বলো এটা বলো দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 57 পূর্ণ 1/7% মানে কত? বলো, কে বলতে পারে দেখবো। কে আগে বলতে পারে দেখি। আচ্ছা তোমরা বলো, 1/7 আছে মানে, এই 1/7 আছে মানে আমি 7/7 পূর্ণ 1/7-এর কথাটা ভাববো। আচ্ছা সাথে এটা 57টা 7-এর কত গুণের কাছাকাছি? 8 গুণের না? তাহলে এর সাথে একবার 8 গুণ করে দেখো তো। 7 আসতে 56, আর 8-এ 1-কে 8। এবার বলো 56, এটা মানে তো 56 প্লাস 7 8-এর মধ্যে কবার যায়? বলবে স্যার একবার যায়, আর 1 পড়ে থাকে, তাহলে 57 পূর্ণ 1/7 হলো না? আর একটু ভালো করে বোঝাই, আর একটু ভালো করে বোঝাই, এটাকে আমি লিখতে পারি এইভাবে, 56 প্লাস 8/7, এইভাবে লিখতে পারি। এবার 56টাকে তুমি সাইডে রেখে দাও। এবার বলো, তুমি আমার শুধু বলো 8/7 মানে কত? 8/7 মানে কত? এটাকে ভাগ করলে 8, 8-কে 7 দিয়ে ভাগ করলে 7-এ 1-কে 7, আর 1 ভাগশেষ না? তার মানে 1 পূর্ণ 1/7 না? তো সেটা এখানে লেখো 1 প্লাস 1/7, তার মানে 57 পূর্ণ 1/7 হলো না? ক্লিয়ার? তো এগুলো রিলেট করতে হবে, ওই জন্য তোমাকে আমি একবার বেসিক করে দেখিয়ে দিলাম যে 57টা 7-এর 8 গুণের কাছাকাছি। তাই তাহলে আমার বলো 7 পূর্ণ 1/7 মানে কত পার্সেন্ট? সরি, 7 পূর্ণ 1/7% মানে কত? বলবে 1/14। তাহলে 57টা 7-এর 8 গুণের কাছাকাছি, তো 1/14 সাথেও 8 গুণ করো, ঠিক আছে? তাহলে 8/14। ওকে, এটাকে যদি আমি ফ্র্যাকশনে আনি 4/7। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে না যায়নি? চলো, এবার তোমরা আমাকে বলো 11 পূর্ণ 1/9% মানে কত? 1/9। তাহলে আমি যদি বলি 22 পূর্ণ 2/9% মানে কত? কি হবে? কে বলতে পারবে? 2/9। 2/9%। 2/9। ওকে, তাহলে আমি দেখলাম স্যার 11-র মাল্টিপিল, 11-র দুগুণ, তার মানে 1 পূর্ণ 1/9-এরও দ্বিগুণ করুন, তাহলে 2/9। ওকে, এবার আমি তোমাকে বললাম
44.4/9 মানে কত পার্সেন্ট? 4/9% মানে কত ভগ্নাংশ হবে? বলবে স্যার 11 নিচে 9 আসছে মানেই আমি 11.1/9 এর কথাটা মনে করব। তাহলে 4 গুণ, তাহলে এটা কত হবে? 8/9। ওকে, ক্লিয়ার? তাহলে এটা বলো 9.1/11% মানে কত? সবাই জানো স্যার এটা 1/11। তাহলে আমার এটা বলে দাও 18.2/11% মানে কত হবে? 2/11। 2 কারণ স্যার এটা এর দ্বিগুণ হচ্ছে, তাহলে 2/এটা এরও দ্বিগুণ করে দিন, 2/11 হবে। ওকে, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি, বলো 27.3/11% মানে কত? বলবো স্যার 9/11 তো 3 গুণ হচ্ছে, তাহলে এটারও 3 গুণ করে দিন না, তাহলেই তো হয়ে যায় 3/11। ক্লিয়ার? এইভাবে তোমরা বুঝতে পারবে কি? তাহলে এবার বলো 54.4/11% মানে কত? সরি, 6/11% মানে কত? কে বলতে পারবে? বলবে স্যার 6/11, কেননা এটা এটা 9.1/11 তো 6 গুণ। বোঝা গেছে? ওকে, চলো। স্যার 44.4 ওটা 4/9 হবে না 8/9 হবে স্যার? এটা আগের ও সরি সরি অঙ্কটা সরি দেখুন। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, ওটা 4/9, সরি, 4/9, রাইট। ঠিক আছে, নেক্সট তোমরা সবাই কোশ্চেন লেখো। আমি যদি তোমাকে এবার দিই 33.1/3%, এটা বলো তো। আর এটা বলো স্যার 1/3। 66.2/3%। এই দুটো এই দুটো বলো। (66.2/3%)টাকেও বলো। 2/3। তাহলে এটা হবে 1/3, আর এটা হবে কত? 2/3। এইভাবে বলতে পারো স্যার এটা তো 33.1/3 এর দুগুণ হচ্ছে, তাই এটাও দুগুণ করে দিন, তাহলেই তো হয়ে গেল। ওকে, এটা আমরা কি করলাম স্যার? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসলাম। কখনো না এক্সামে ডেসিমেল ভ্যালু, দশমিক দিয়ে দেয়, ডেসিমেল দিয়ে দেয়, তখন আমাদের চিনতে অসুবিধা হয়। একবার আমরা দেখে নিই কত পার্সেন্ট মানে কত ডেসিমেল, তাহলে আমাদের এক্সামে পড়লে না আমাদের ভয় লাগবে না, আমরা চিনতে পারবো যে না এটা তো স্যার পড়িয়েছে। ওকে, প্রথমে হলো যেটা মেন ইম্পর্টেন্ট সেটা লেখাবো। প্রথমে বলো 1/9, এটা মানে, আচ্ছা আমি এরকম লিখবো না, এরকমই লিখি তাহলে বেটার হবে আমার। এটা লিখলাম পার্সেন্টেজ, তারপরে লিখলাম ফ্র্যাকশন, এটা থেকে তো ফ্র্যাকশনে আসবো, আর লিখলাম ডেসিমেল মানে দশমিকে। তো আমাকে যে কোনো ভাবে এক্সামে দিতে পারে। আমি বললাম পার্সেন্টেজ মানে 11.1/9% বললাম, এটা তোমরা আমার বলে দাও এটা মানে কত ফ্র্যাকশন বলে দাও। স্যার 1/9। 1/9। আর এটা দশমিকে কেমন দিতে পারে জানো? এটা দশমিকে ভাগ করলে কি হবে? এটা হবে 0.11। ওকে, এইভাবে কন্টিনিউ যাবে। ওকে, এবার যদি বলো, ভালো করে শোনো, আমি বললাম 22.2/9%, তাহলে এটার ফ্র্যাকশন বলবে স্যার 2/9। এবার দেখো 9 এর উপরে 1 ছিল, দশমিকের পরে 1 1 1 1 কন্টিনিউ চলছে। এখানে 9 এর উপরে 2 আছে, তো ভাগ করে দেখে নেবে এইরকমই ফিগার আসবে, 2 2 2 এরকম কন্টিনিউ চলবে। স্যার তার মানে এখান থেকে একটা, বা আমি আর একটা দিলাম 44.4/9%, এর মানে হলো 4/9। এটাকে ফ্র্যাকশন করলে, সরি দশমিক আনলে তুমি দেখবে এরকম ভাবে 0.444 বলে কন্টিনিউ যাচ্ছে। তার মানে স্যার এখান থেকে একটা জিনিস আমি ক্লিয়ার করতে পারছি, যদি আমার কখনো এরকম দেয়
যদি আমার কখনো এরকম দেয় যে 0.555 এরকম দিল, এর মানে নিশ্চয়ই এর ফ্র্যাকশনটা হবে 5/9, আর 5/9 মানেই এটাই হবে 55.5/9%। বলো বোঝা গেছে না যায়নি? তাহলে দশমিকের পরে যখন সিঙ্গেল ডিজিট বারবার রিপিট হবে, মনে করবে কি ওর ফ্র্যাকশন কত, অত/9। 4 রিপিট হচ্ছে 4/9, দশমিকের পরে 2 বারবার রিপিট হচ্ছে 2/9, 1 বারবার রিপিট হচ্ছে 1/9। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো এবার তোমরা বলো, আমি যদি বলি 0.777, এটার ফ্র্যাকশন কত? 7/9। এটা হবে 7/9। তাহলে এটার পার্সেন্টেজ কত বলো? 77। 77.7/9। মানে কি, যেটা উপরে থাকবে সেটা 11 সাথে গুণ করে দেবো, আর অ্যাজ ইট ইজ ভগ্নাংশটা বসিয়ে দেবো। এবার আমার বলো 0. আমি তোমাকে বললাম 222, এটা কত হবে? 2/9, আর অ্যাজ ইট ইজ 2টা 11 সাথে গুণ করবো, 2/9%। ওকে, তাহলে এই হলো 11/9 এর গল্প। এবার আমি তোমাদের বলছি 33, এবার হলো 33.1/3%, মানে তোমরা সবাই জানো এটার ফ্র্যাকশন 1/3, তাই না? এবারে দেখো এটাকে 1 কে না 3 দিয়ে ভাগ করে দেখো, 0.333 এরকম রিপিট হয়ে যাবে। ঠিক তেমন এটাকে দেখো 66 যখন 2/3% কে ফ্র্যাকশনে আনবে, 2/3 হবে না? এটা তুমি ভাগ করে দেখো, 0.666 এরকম যাবে। তাহলে এর মানে কি স্যার, আমি দেখছি যেটা বারবার রিপিট হচ্ছে তার 3/1 ভাগটা 3-এর উপরে বসে আছে। দেখো 6 কে 3 দিয়ে ভাগ করো, 2 3-এর উপরে বসে আছে। 3 কে 3 দিয়ে ভাগ করো, 1 3-এর উপরে বসে আছে। ওকে, এবার তাহলে যদি তোমাকে কখনো এটা বলে 0. তোমাকে বললো 999, এটার ফ্র্যাকশন কত হবে, তুমি কি বলবে? স্যার একটা সংখ্যা রিপিট হচ্ছে মানে 3, আর এটাকে 3 দিয়ে ভাগ করুন, 3, মানে আমার এর হবে 1। ঠিক আছে, বোঝা গেছে? মানে 100%-এর কাছাকাছি প্রায়। চলো কিছু ইম্পর্টেন্ট ফ্র্যাকশন এবার লিখে নাও, এগুলো দেখলে মনে করবে এত পার্সেন্টেজ। দেখো 1/7, 1/7, 1/7 কে 1/7 মানে কত হয়, সবসময় মনে করবে 0.14 হয়। ওকে, আচ্ছা তাহলে আমার বলো 7/1/7 মানে কত? 7/1/7% মানে কেমন পার্সেন্ট হবে? এরকম বলতে পারি না, 7.14%। বলো পারি না? পারি না। 1/7 কে পয়েন্টে আনলাম, তাহলে এটা বলে দাও তো কত পার্সেন্টেজ হবে, দেখি কে বলতে পারে। 63 পয়েন্ট, সরি 64 বা এরকম বলছি, দাঁড়াও, এরকম বলছি আমি তোমাকে, 63.14%। এটা ফ্র্যাকশনে লিখবো কিভাবে? 9.14। এটা হবে 9.991/7%। কেন স্যার, 7-এর 9 গুণ তো, তাই না? চলো এত এত অ্যাডভান্সেও যাবো না আমি, অসুবিধা নেই, শুধু ফ্র্যাকশন গুলো লিখে রাখো। তাহলে 14.2/7% মানে কত? স্যার এটা হবে 14.28%, এইভাবেও লিখতে পারি। তাহলে তোমাকে এক্সামে এইভাবে দিতে পারে বা এইভাবে দিতে পারে, এইভাবে দিলে তুমি মনে করবে এটাই। আর এটার ফ্র্যাকশন কত কে বলতে পারবে? চটপট বলো, এক্ষুনি এক্ষুনি আমরা পড়েছি 14.2/7 ফ্র্যাকশন। 1/7। 1/7। আচ্ছা এবার আমাকে বলো
এটা তো হয়ে গেল, মোটামুটি হলো, ঠিক আছে। এইগুলো লাগবে, আর তেমন কিছু লাগবে না। এবার তোমাদের আমি একটা মজার জিনিস শেখাই, দেখি কে বলতে পারে। এটা কে বলতে পারে দেখি। 444 পূর্ণ 4/9% মানে কত? এরকম একটা এক্সামে এসছে, বলো দেখি। 444 পূর্ণ 4/9% মানে কত? 4 পূর্ণ 4 ভেরি গুড। বলবে স্যার এটাকে দুভাগে ভাগ করব, সব সময় দুভাগে ভাগ করব। আচ্ছা এটাকে এই যে 444টা আছে না, এখান থেকে 100 গুণিতককে আলাদা করে নাও। বলবে স্যার 400% আলাদা করে নিলাম, আর 44 পূর্ণ 4/9টা আলাদা করে নিলাম। তোমরা বলো 400%-এর ফ্র্যাকশন 4, আচ্ছা 100%-এর ফ্র্যাকশন কত? 1। 200%-এর ফ্র্যাকশন কত? 2। তাহলে সেরকম ভাবে আমার 400%-এর ফ্র্যাকশন কত হবে? 4ই হবে। আর 44 পূর্ণ 4/9% মানে কত? 11 পূর্ণ 1/9%, এটা মানে 1/9, এটা এর 4 গুণ না? তাহলে এর 4 গুণ করো মানে 4/9, তাহলে 4/9। তাহলে এবার করো 4 নং 36 আর 4 40, মানে 40/9। বোঝা গেছে এর ফ্র্যাকশন কত? 40/9। ক্লিয়ার? এবার এইভাবে তুমি বলবে স্যার আমি এটা কেন করতে যাব? এক্সামে অনেক সুবিধা হবে, দেখে নাও। তাহলে তোমরা আমাকে এটা করে দাও, 216 পূর্ণ 2/3% মানে কত? চাট করে বলো। 2 পূর্ণ 1/6। 13/6 স্যার এটাকে দুভাগে ভাগ করব, আমি 200-কে আলাদা করব, 200%-কে, আর 16 পূর্ণ 2/3%-কে আমি আলাদা করব। তাহলে 200% মানে 2, আর 16 পূর্ণ 2/% মানে 1/6। তো 6 দুগুণে 12, 1 13/6। ওকে, ওকে, বোঝা গেছে। তাহলে এটা তোমরা আমাকে করে দাও। আচ্ছা আমাকে বলো 12 পূর্ণ 1/2% মানে কত? কে বলতে পারবে? এটাকে এইভাবেও লেখা যায়, 12.5%, এর মানে হলো 1/8। ওকে, এবার তাহলে আমাকে তোমরা বলো 37 পূর্ণ 1/2% মানে কত? এটা এর 3 গুণ না? তাহলে বলবে স্যার 3/8। ওকে, 12.5, 12.5-কে 3 গুণ করো, বলবে স্যার 12 প্লাস 1/2 ইন্টু 3, 3 × 36 প্লাস 3/2। তাহলে 36 প্লাস 2, 3-এর মধ্যে আরো একবার যায়, তাহলে 1 লিখে রাখলাম, আর 1/2 এক্সট্রা, তার মানে 37 পূর্ণ 1/2% না? তার মানে 12-র কত গুণ? 12 3 গুণ, তাহলে 1/8-এরও 3 গুণ করলাম। ঠিক আছে, চলো এবার তোমরা আমাকে বলো তাহলে এটা কত হবে? 537.5% মানে কত? চট করে বলো। 43/8। হ্যাঁ, তাহলে স্যার 500টাকে আলাদা করলাম, প্লাস 37.5-কে আলাদা করলাম। তাহলে এটা মানে আমি জানি 5, আর এটা মানে আমি জানি 3/8। তাহলে 40 আর 3-এ 43, তাহলে 43/8। ওকে, ওকে, লাস্ট আমি দিচ্ছি, করো 622 পূর্ণ 2/9% মানে কত? করে দাও। কত হবে? বলবে স্যার এটাকে আলাদা করে নিন, 100 গুণিতককে আলাদা করুন, তাহলে 600% আলাদা হয়ে গেল, প্লাস 22 পূর্ণ 2/9%, তাহলে কত হবে? 56/9। 6। হ্যাঁ, 6 প্লাস কত হবে আমার? 2/9, তাহলে 54 আর 2 56, 9%। ওকে, 56/9, এটা আমার গেল। এবারে আমরা আস্তে আস্তে পার্সেন্টেজ চ্যাপ্টারে যাব।
তার আগে তোমাদের আমি একটা জিনিস জানিয়ে দিই, সবাই ভালো করে শুনবে এটা। এই এতগুলো যে জিনিস শেখালাম তাকে আমি এবার সাম আপ করছি। আমি তোমাকে সিম্পলি জিজ্ঞেস করলাম 20%, তুমি বলবে স্যার এটার ফ্র্যাকশন হলো 1/5। ঠিক আছে, ভালো করে শুনবে। আচ্ছা, এটা আমরা কেন করব? কেউ বলতে পারবে এটা আমরা কেন করছি? এটার মানে হলো, ভালো করে শোনো, স্যার 5-এর 20% হলো 1। এর মানে হলো 5-এর 20% কত? 1। বোঝা গেছে না যায়নি? এর মানে হলো 5-এর 20% 1। তার মানে কি, আমি যদি তোমাকে বলি 25% মানে কত, তুমি বলবে স্যার 1/4। তার মানে আমাকে বলো একটা কার 25%? বলবে স্যার একটা 4-এর 25%। 4-এর 25% কত? 1। আমি বলবো 11.1/9% আমরা পড়লাম 1/9। তার মানে 9-এর 11.1/9% মানে কত? 1। বোঝা গেছে না যায়নি? আমি পড়লাম 15%, মানে 3/20। তাহলে 20-র 15% মানে 20-র 15% মানে কত? বলবে স্যার 3। এখানে কারোর কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, আর একটা মাত্র কাজের জিনিস আছে, দেখো। আমি তোমাকে বললাম 543-এর 543 এটা একটা সংখ্যা। তার মানে এটা সমান সমান কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, এবার আমি বললাম এটা 10%-এর ভ্যালু কত? বলে দাও। দেখো, আচ্ছা বাকু, 100 থেকে 10-এ আসতে হলে একটা একটা শূন্য বাদ দিতে হয় না? তাহলে যখন 100 থেকে 10-এ আসলে, তাহলে একটা সংখ্যা আগে দশমিক দেবে, মানে 54.3%। একদম, সরি 54.3। এর 10%-এর ভ্যালু হবে 54.3। এবার আমি তোমাকে বললাম এর 1%-এর ভ্যালু কত? 100 থেকে 1-এ আসতে হলে কটা শূন্য কাটতে হয়? বলবে স্যার দুটো শূন্য কেটে দিন, 1 হয়ে যাবে। তাহলে আমি যখন এর 1% বের করব, মানে ডান দিক থেকে দুটো সংখ্যা আগে দশমিক দেবো, মানে 5.43। ক্লিয়ার? বোঝা গেছে? এটার কত বড় ইউজ দেখো। আমি তোমাকে বললাম 743, এর 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 5% কত? এর 5% কত? তুমি কি করবে? আচ্ছা, তুমি কি করবে? বলবে স্যার এটার 1% আমি জানি 7.43, কেননা আপনি এক্ষুনি বললেন 1% মানে কি, ডান দিক থেকে দু ঘর আগে দশমিক পড়ে। তাহলে 3 আর 4-এর আগে দশমিক পড়লো, তাহলে এটা তো 1%-এর ভ্যালু। তাহলে আমার দরকার 5%-এর ভ্যালু, তাহলে এটার সাথে 5 গুণ করে দেবো। 3 5-এ 15, 4 5-এ 20, 20 দিয়ে 22, 2 35 দিয়ে 37। ওকে, তাহলে এটা হবে ওর 5%-এর ভ্যালু। এবার তোমরা আমাকে করে দাও তো দেখি 84। আমি বললাম 84-র 7% কত? এর 7%-এর ভ্যালু কত? করে দাও, চট করে বলো। তোমরা এইভাবেও করতে পারো, 84 পূর্ণ 7/100, এইভাবেও করতে পারো। কিন্তু কম্পিটিটিভ এক্সামে স্মার্ট টেকনিক লাগাতে হবে। তুমি বলো এর 1%-এর ভ্যালু কত? বলবে স্যার 1% মানে দুটো সংখ্যা আগে দশমিক, মানে 0.84। এর সাথে 7 গুণ করে দেবো। 4 7 28, 27 56, 2 58, দুটো সংখ্যা আগে দশমিক দিয়ে দেবো। বোঝা গেছে? তোমরা আমাকে করে দাও 1224 এর 20% কত? করে দাও। এর 20% বলে দাও, এর 20% কত? এখন কি 1% বের করবে নাকি 10% বের করবে? কি করবে? বলবে স্যার 20% তো 10%-এর দ্বিগুণ, তাহলে এটা 10% মানে হবে 122.4। তাহলে এটাকে দ্বিগুণ করে দেব, তাহলে 4 দুগুণে 8, 122 দুগুণে 244। ওকে, ব্যাস এটাই হবে 20%-এর ভ্যালু। আমাকে একটু রিপ্লাই দাও, বুঝতে পারছো কি? সবাই তো চুপচাপ।
একটু কমেন্ট করে জানাও, নইলে আমি কি করে বুঝবো, বা টেক্সট করো। বোঝা কি যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু? ওকে, চলো স্যার বলছি যে বলো। ওই 0.84 ইন্টু 7টা 5.78 কোনটা বুঝতে কোনটা পারলাম কোনটা না ওটা। কোনটা? এই 0.84 ইন্টু 7টা। হ্যাঁ দেখো, আমি বললাম 7টা 10, এই যে আমি এর 7%-এর ভ্যালু বের করব। 7টা কার গুণিতক? একের সাথে গুণ করলে বেশি বেটার হবে নাকি 10-এর গুণিতক? 10-এর গুণিতক তো নয়, 1% ভ্যালুর সাথে 7 গুণ করলে এসে যাবে 7%-এর ভ্যালু। তাহলে এর এই 84-র আগে 1% মানে কত বলো? কোন সংখ্যার 1% মানে কি হয়? তার 2 ঘর আগে দশমিক বসে। তাহলে এরও 4 আর 8, 8-এর আগে দশমিক বসবে। তাহলে এবার আমাকে বলো 0.84 মানে কত পার্সেন্ট? 84-র কত পার্সেন্ট বলো আমাকে? 1%। এবার আমার দরকার তো 7%-এর, আমি এর সাথে 7 গুণ করব। 4 সাথে 28, 2, 7 আসতে 56 আর 2 এ 58। এবার বলো ক ঘর আগে দশমিক ছিল? 2 ঘর আগে তো। তাহলে তুমি 2 ঘর আগে দশমিক দিয়ে দাও। বলো বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। চলো তাহলে এইভাবে একটা করে দাও। 63 এর 5% বের করে দাও তো, বা আমি বললাম 63 এর 8% বের করে দাও, কত হবে বলো, চট করে বলো। তোমার কাছে উপায় আছে, তুমি এইভাবে করতে পারো 63 ইন্টু 8/100, কিন্তু আমি মুখে মুখে করবো তো। এটার 1% কত? 0.63। দু ঘর আগে দশমিক, এর সাথে 8 গুণ করব। 3 আসতে 24 আর 6 আসতে 48 আর 2 এ 50। ক ঘর আগে দশমিক ছিল? 2 ঘর আগে, তা 2 ঘর আগে দশমিক দেবো। 5.02। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আমরা যতগুলো বেসিক পার্ট করলাম, এটা নিয়ে কারোর কোনো সমস্যা? স্যার ওটা 5.04 হবে মনে হয়, তিন ও 3 আসতে আসতে 24 24, তো। 24, রাইট, 3 আসতে 24। ওকে, চলো। 04। আমরা এতক্ষণ যে আমরা ক্লাস করলাম, বেসিক ক্লাস করলাম, এইগুলো পুরো অ্যারিথমেটিকে লাগবে, পুরো অ্যারিথমেটিকে। আর তোমরা বুঝতে পারবে কত কুইকলি কোশ্চেন ওড়ানো যায়। তো আগে আমাকে এটুকু আশ্বস্ত করো, তোমাদের এই পর্যন্ত ক্লাস কি বুঝতে পেরেছো? বুঝতে পারোনি এমন কেউ আছো? হাত তুলতে পারো বা আমাকে বলতে পারো। ওকে, চলো। এবার আমরা একটু আহ অঙ্কের দিকে যাব। ওকে, চলো চলো, প্রথম অঙ্ক কি আছে দেখো। বলছে যখন একটি সংখ্যা a এর 50% বি এর সাথে যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যা b 25% বৃদ্ধি পায়। ভালো করে শুনবে। এটা এটা তোমরা আগে আগে তোমরা বলো, কেউ এটা করবে? অনেকে আছে এটা এইভাবে করবে। দেখো এর বেসিক এটা কিন্তু প্রথম কোশ্চেনটাই কিন্তু অনেক পরীক্ষায় এসছে। এর বেসিক নিয়মটা কি দেখো। বলছে যখন একটি সংখ্যা a এর 50%, তাই a এর 50% নিলাম, এর সাথে b এর সাথে যোগ করা হলো। এটা যখন b এর সাথে যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যা বি কি হয়? ও 25% বৃদ্ধি পায়। আচ্ছা, 25% বৃদ্ধি পায় মানে কত পার্সেন্ট হয়ে যায়? সবসময় কোনো একটা 125। সংখ্যা সে অরিজিনাল থাকে 100%, এখানে বললো 25% বৃদ্ধি পেল, তার মানে ও এখন কত হয়ে গেল? 125% হয়ে গেল না? তাই নয় কি? তো এবার আমার কথা হলো, তার মানে বি নিজের 125% হয়ে গেল, 125% হয়ে গেল। তো অঙ্কটা অনেকে এইভাবে করবে, এবং শুধু শুধু অঙ্কটাতে টাইম নেবে। ঠিক আছে, এবার এখান থেকে এ আর বি এর মান বের করবে। তারপরে ঠিক আছে, এ আর বি এর অনুপাত হলো বলেছে না। আমি অপশন এখানে বোধহয় ভুল আছে, হ্যাঁ, অপশন গুলো দেখবে না, অপশন গুলো বোধহয় ভুল আছে। অপশনটা আমি দেখি, দাঁড়াও, অপশনটা
চলো খুঁজে পাচ্ছি না, যাই হোক অপশনটা ভুল আছে, আর অনুপাত চেয়েছে তো আমি এখানে কি কি নিয়েছি আমরা দেখে নিই। অনেকে অঙ্কটা আছে এইভাবে করবে। এবার তোমাদের আমি একটা থটটা চেঞ্জ করছি, দেখো ভালো করে শোনো। আমি বললাম এ আর এই বি, মনে করো এর কাছে আছে 100 টাকা আর এর কাছে আছে 50 টাকা, ভালো করে বুঝবে কিন্তু। আমি এ কি করলো, বললো বি তুই আমার থেকে না 10 টাকা নিয়ে নে, তাহলে তো 60 টাকা হয়ে গেল, তুই আমার থেকে 10 টাকা নিয়ে নে। তাহলে আমার বলো এ 10 টাকা কমলো আর বি 10 টাকা বাড়লো, তাহলে ভ্যালু কি আলাদা বাড়লো? বলবে না স্যার, ভ্যালু এর যত কমেছে এর তত বেড়েছে। তাহলে তোমরা আমার বলো এখান থেকে এর কত পার্সেন্ট কমেছে? বলবে স্যার 100 থেকে 10 টাকা কমেছে মানে 10% কমেছে, আর এখানে 50 থেকে 60 টাকা হয়েছে, 10 টাকা বেড়েছে মানে 50-এ 20% বেড়েছে। এবার আমাকে কেউ বলতে পারবে কেন 10 টাকাটা এখানে 10% এর ভূমিকা পালন করছে আর বি এর কাছে 10 টাকাটা 20% এর ভূমিকা পালন করছে? এটা কি কেউ বলতে পারবে? স্যার বুঝলাম না। আমি বলছি এর থেকে 10 টাকা কমালাম, বি কে 10 টাকা বাড়ালাম। এবারে দেখো 50-এর উপরে 10 টাকা বাড়লো, তাহলে 100-এর উপরে কত বাড়বে? বলবে স্যার এখানে তো বি এর তাহলে 20% বেড়েছে না, আর এর কি হয়েছে 100-এর উপরে 10 টাকা কমেছে, 100-এর উপরে 10 টাকা কমেছে, তার মানে এর কত পার্সেন্ট কমেছে? এর 10% কমেছে। তাহলে এই যে 10 টাকা এটা এখানে 10%, আর এই যে 10 টাকা বি এর কাছে সেটা এখানে 20%। আমাকে বলতে পারবে পার্সেন্টেজটা কেন আলাদা হলো? ভ্যালু তো সেম, 10 আর 10। স্যার ওটা 50-এর উপরে হচ্ছে, এটা 100-এর উপরে হচ্ছে। ভেরি গুড। বলবে স্যার এটা তো এখানে 50-এর উপরে হিসাব করছেন 10 টাকাটা, আর এখানে 100 টাকার উপরে হিসাব করছেন। তাহলে আমি বলছি এখানে ভালো করে শোনো, এ এর 50% বি এর সাথে যোগ হলো, আর বি এর কত বাড়লো? 25% বৃদ্ধি পেল। তোমরা আমাকে বলো তার মানে এ এর 50% যদি এক্স হয়, এ এর 50% এর ভ্যালুটা যদি এক্স হয়, তাহলে বি এর 25% বাড়লো, ওটাও এক্স বাড়লো, কারণ ভ্যালু তো সেম বাড়ে। দেখো 10 আর 10, এটা কি বোঝা গেছে না যায়নি? এর 50% যেটা হয় সেটা বি এর 25%। তাহলে আমি কি এটা এইভাবে লিখতে পারি, স্যার যেটা এ এর 50% সেটাই বি এর 25%? বোঝা গেল না? এই জিনিসটা দেখো, এখানে ভাবো, এখানে ভাবো স্যার এই যে 10টা, যেটা এ এর 10%, যে 10 টাকা এ এর কাছে 10% এর ভ্যালু, সেই 10 টাকা বি এর কাছে কত পার্সেন্টের ভ্যালু? 20% এর ভ্যালু। তাহলে এই দুটো কি সমান নয়? তোমরা আমাকে বলো তো, এই দুটো কি সমান নয়? এই দুটোর ভ্যালু কি সমান নয়? 10 টাকা 10 টাকা, বলো বোঝা গেছে না যায়নি? স্যার পার্সেন্টেজ আলাদা হতেই পারে, ভ্যালু তো সমান, তাহলে এই দুটোকে আমি সমানভাবে কি লিখতে পারি না? কে বুঝতে পারোনি বলো, আমি কি আগে যাব? বোঝা কি গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে সিম্পল এরকম প্রশ্নের ক্ষেত্রে আমার এত এত গল্প বলার কারণ হলো, সিম্পল এরকম প্রশ্নের ক্ষেত্রে কিচ্ছু করবে না, শুধু তুমি দেখবে কি স্যার এর 50% যখনই বি এর সাথে যোগ করলাম, আমি এ থেকে 50% নিয়ে যখনই বি কে দিলাম, বি এর সাথে যোগ করলাম, তখনই বি এর 25% বাড়লো। তার মানে কি এর 50% যা ভ্যালু, বি এর 25% তাই ভ্যালু। ব্যাস অঙ্ক শেষ। পার্সেন্টেজ কেটে দিলাম, 25 দুকোণে 50। ওকে, তাহলে এ বাই বি মানে কত হলো? 1/2। তার মানে এ ইস টু বি মানে কত? 1:2। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো, বোঝা গেছে না যায়নি?
কারোর কোনো কনফিউশন? তাহলে তোমরা আমাকে একটা করে দাও। ধরো নেক্সট অঙ্ক চলো। এটা আচ্ছা, এটার আগে তোমরা আমাকে এই অঙ্কটা করে দাও দেখি কে কে তাড়াতাড়ি করতে পারে। এ এর এ এর 37% টাকা বি কে দিলে বি এর 74% বেড়ে যায়, বৃদ্ধি পায়। বি এর 74% টাকা বৃদ্ধি পায়। তাহলে এ এবং বি এর টাকার অনুপাত কত? চট করে বলো সেকেন্ডের মধ্যে। 2:1. একদম এগুলো সেকেন্ডের মধ্যে করবে, শুধু থটটাকে আলাদা করবে। স্যার এর 37% নিয়ে যখন বি কে দিলাম, বি এর 74% বেড়ে গেল, তার মানে এর এর কাছে যে টাকাটা 37%-এর ভূমিকা থাকছে, এর কাছে যে টাকাটা 37%-এর ভূমিকা থাকছে, সেটা বি এর কাছে গেলে কত পার্সেন্টের ভ্যালু হচ্ছে? 74%-এর ভ্যালু হচ্ছে। তাহলে এই দুটো সমান, পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 37 দুগুণে 74, তাহলে এ বাই বি মানে কত? 2/1, মানে এ ইস টু বি মানে 2:1। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা কি যাচ্ছে? নেক্সট অঙ্কটা করো দেখি। নেক্সট অঙ্ক কি বলছে দেখো। বলছে এক্স এর, আচ্ছা এটা তোমরা ট্রাই করো, আমি 1 মিনিট দিলাম, তোমরা ট্রাই করো। দেখো কি বলছে। আচ্ছা ঠিক আছে, একদম দিচ্ছে। এক্স এর 52% এবং ওয়াই এর 30% এর অনুপাত 12:5। তাহলে ব্যাস, এক্স এর 52% আর ওয়াই এর 30%, এই দুটো অনুপাত কত বলছে? 12/5। ওকে, তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 5 ছক 30। ওকে, আচ্ছা এখানে কি আর কাটে? হ্যাঁ কাটে। 3 দুগুণে 6, 3 14 52, 12 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। তাহলে এক্স বাই ওয়াই কত হলো? 12/7। ওকে, তাহলে আমার 2x, এক্স ওয়াই এর থেকে বলেছে, এক্স ওয়াই এর থেকে 50 বেশি। এখানে এক্স 12, ওয়াই 7, 12, তাহলে এক্স ওয়াই এর থেকে 5 বেশি, যেটা বইয়ে বলেছে 50। তাহলে 12-র মান কত? 12-র মান 10 গুণ হবে, এটা তো 10 গুণ, তাহলে 12-র মান হবে 120, 7-এর মান হবে কত? 70। আমার ভ্যালু কি বলেছে? 2x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই, 2 ইন্টু 120 প্লাস 70, মানে 240 আর 70 কত হবে? 300, 240 আর 70, 310। 310 তো অ্যান্সার হচ্ছে আমার। কোনো ভুল হলো কি ক্যালকুলেশনে? কিছু ভুল হলো কি? ও 3 14 42 না, সরি 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 সরি, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। দেখো বলেছে এক্স এর 52% এবং ওয়াই এর 30% অনুপাত 12:5। তাহলে এক্স এর 52% আর ওয়াই এর 30%, এই দুটোর অনুপাত কত? 12/5। তাহলে তুমি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 5 ছক 30। আচ্ছা এবার কত? তাহলে 3 দুগুণে 6 আর 26 দুগুণে 52। ওকে, 6 দুগুণে 12, 13 দুগুণে 26। তাহলে এক্স বাই ওয়াই এর মান কত আসছে? 18/13। ওকে, 18/13, এটাকে আমি এদিকে লিখলাম। এক্স বাই ওয়াই এর মান কত আসছে? 18/13। ওকে, তাহলে এখানে আমার এখানে আমার এক্স ওয়াই এর থেকে 5 বেশি, তাই না?
এখানে কি বলেছে এক্স ওয়াই এর চেয়ে 50 বেশি, তাহলে 5-এর মানটা কত 50, তাহলে 18-এর মান কত হবে 180, 10 গুণ তো বাড়ছে, 13-এর মান কত হবে 130, তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত হবে 2 ইন্টু 180 প্লাস 130, তাহলে 360 আর 260 আর 360 আর 130 মানে আমার হবে 490। বুঝতে পারোনি কেউ এমন আছো? নেক্সট অঙ্ক করো, এটা তোমরা করো, এটা এটা আগের অঙ্কটার মতো 1 নম্বর অঙ্কটার মতো, দেখি দেখি কে পারে, কুইক করো। কত হবে? দুশো স্যার, 200। কি বলেছে? একটি সংখ্যা 13% তার 5%-এর চেয়ে 16 বেশি, তাহলে যদি সংখ্যাটা n হয় তাহলে এটার 13% আর যদি আর এটার 5% আর এই সংখ্যাটারই 5% বলছে, একটি সংখ্যার 13% তার 5%-এর চেয়ে, তো এটা এই এই সংখ্যাটা 13% আর এটা এই সংখ্যাটার 5%, তো ডিফারেন্স কত? বলবে স্যার ডিফারেন্স তো 8%-এর ডিফারেন্স, এই 8%-এর ভ্যালু কত বলেছে 16, আর আমার কোন সংখ্যা মানে সর্বদা 100% হয়, তাহলে সেটা কত হবে? এটা দুগুণ তো, তাহলে সেটা হবে 200। বলো বোঝা গেছে না? যাই না, 13% 5%-এর থেকে 16 বেশি, তার মানে 13 5-এর থেকে কত পার্সেন্ট বেশি? 8% বেশি, ওই 8%-এর ভ্যালু 16 বলেছে, তাহলে 100%-এর ভ্যালু 200 হবে। করো এটা, এখন আমরা টাইপ 1-এ আছি, করো। কি বলছে দেখো, একটি সংখ্যার 62% এবং 80%-এর পার্থক্য 198 টাকা, তাহলে যদি একটা সংখ্যা মনে করি n, তার 396। 62% আর ওই সংখ্যাটা n ওর 80%, এই দুটোর ডিফারেন্স কত? বলবে স্যার এই দুটোর ডিফারেন্স 22%, 22%-এর ভ্যালু বলেছে 198, তার মানে কত গুণ? 9 গুণ। ওকে, তাহলে আমার তারপরে সংখ্যাটার 92% আর 56%-এর পার্থক্য কত? তাহলে ওই সংখ্যাটার 92% আর ওই সংখ্যাটার 56%, তাহলে স্যার এদের ওপরটা মধ্যে স্যার পার্থক্য কত? 18% হবে তো স্যার, এটা হ্যাঁ 18% হবে তো ডিফারেন্সটা। 22% 18%, স্যার। ও হ্যাঁ হ্যাঁ সরি সরি, তাহলে আমার এখানে কত 18%, 18%-এর ভ্যালু বলেছে কত 198, মানে এত পার্সেন্টের গ্যাপ, এই জন্য 198 বেশি, তাহলে মানে ওই সংখ্যার 62% আর 80%-এর পার্থক্য 198, তাহলে ওই সংখ্যার 62% ওই সংখ্যার 80%, এই দুটোর পার্সেন্টেজের গ্যাপ কত 18%, যেটার মান 198। এবার বলেছে কি তার পরের সংখ্যা 92% আর 56%-এর মধ্যে পার্থক্য কত, তাহলে ওর 92% নিলাম, ওর 56% নিলাম, এদের গ্যাপ কত 6 আর 3 36%, তাহলে এটার ভ্যালু কত? তাহলে 18-র দ্বিগুণ না এটা, তাহলে এটারও দ্বিগুণ করে দাও, তাহলে 16 396 হবে আমার answer। ওকে, বোঝা গেছে না? যাইনি, এগুলো তুমি বেসিক মেথডে করতে গেলে বা গতানুগতিক মেথডে করতে গেলে পরীক্ষার সময় পেরিয়ে যাবে, কোশ্চেন সলভ হবে না, ঠিক আছে? অ্যাডভান্স কনসেপ্টে না করলে কিন্তু কোশ্চেন সলভ হবে না। আমাকে একটু রেসপন্স করো, মাথায় কি ঢুকছে? বুঝতে কি পারছো নাকি
প্রথম ক্লাস তো আমার ডাউট হচ্ছে, একটু আমাকে অ্যাসিওর করো। বুঝতে না পারলে বলো কিন্তু আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। প্রিয়া নাজরিন বুঝতে পারছো? তাজউদ্দিন, হ্যাঁ স্যার পাচ্ছি। আমিন তো তোমরা আমার পুরাতন স্টুডেন্ট। রুমাইয়া, তোমরা একটু রেসপন্স করবে। সুক্রিয়া আমার কাছে প্রথম ম্যাথ করছে, হ্যাঁ স্যার, সুক্রিয়া বুঝতে রেসপন্স পারছি। চলো ঠিক আছে। মেথড গুলো ভালো করে শিখে নাও, নইলে এক্সাম হলে। এটা খুব ভালো অঙ্ক, দেখি এটা একবার তোমরা চেষ্টা করো তো। 1 মিনিট সময় দিলাম, চেষ্টা করো। খুব ভালো অঙ্ক এটা, না বুঝতে পারলে অনেক কঠিন, বুঝতে পারলে অনেক সোজা। দেখে নাও। 1/5. বলো বলো বলো। 1/5. 1/5, ভেরি গুড। কে বলছো এটা? আমিন স্যার। আমিন, আমিন, ভেরি গুড। আমিন, দেখো এর আগে তোমাদের একটা কনসেপ্ট বলি, খুব বিউটিফুল একটা কনসেপ্ট আছে পার্সেন্টেজে। আচ্ছা তোমরা দেখো, আমি তোমাকে বললাম 100-এর 5% কত? তোমরা আমাকে বলো তো দেখি কত? 105% 5। তো 5। 5। এবার আমি তোমাকে বলছি 5-এর 100% কত? বলবে স্যার 5। তার মানে একটা জিনিস দেখো স্যার, পার্সেন্টেজটা ডিজিট দুটো যখন সেম হবে, যখন ডিজিট দুটো সেম হবে, যখন ডিজিট দুটো সেম হবে, তখন পার্সেন্টেজটা যার কাছেই থাকুক না কেন ভ্যালু একই আসবে। এখানেও 105, এখানেও 105, এখানে পার্সেন্টেজটা 5-এর সাথে আছে, এখানে 100-র সাথে আছে। যদি মাঝখানে গুণ থাকে তো সবসময় ভ্যালু সেম থাকবে। তাহলে তোমরা আমার বলো, আমি যদি বলি 21-এর 5% যা হবে, 5-এর 21% কি তাই হবে না? বলবি ইয়েস স্যার, আমার কাছে ভ্যালু সেম, মাঝখানে গুণ আছে, তাই পার্সেন্টেজ যার কাছেই থাকুক না কেন এদের ভ্যালুটা সেম হবে। তাহলে এখান থেকে কি কনসেপ্ট উঠে এলো? একটা বিউটিফুল কনসেপ্ট উঠে এলো। কি স্যার, এ আর বি কে যখন গুণ করছেন না, তো যদি পার্সেন্টেজটা বি এর কাছে রাখেন, এখানে যা ভ্যালু আসবে, এ আর বি কে যখন গুণ করছেন পার্সেন্টেজটা এর কাছে রাখলেও তাই ভ্যালু আসবে। ক্লিয়ার? মানে এ ইন্টু বি পার্সেন্ট বা এ পার্সেন্ট ইন্টু বি, দুটোরই ভ্যালু সেম। বোঝা গেছে না যায়নি? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ভালো করে দেখো স্যার, এখানে বি এর এ পার্সেন্ট আছে আর এখানে এ এর বি পার্সেন্ট আছে। তাহলে আমি এখান থেকে এরকম ভাবে ওয়ার্ডটাকে লিখে নিই, এখানে বি এর এ পার্সেন্ট আছে তো, এবং এবং এদের যোগফল বলেছে প্লাস এ এর বি পার্সেন্ট, এটা বলেছে এ প্লাস বি এর 10%। ঠিক আছে, এইভাবে বলেছে আমাকে, এইভাবে অঙ্কে দেওয়া আছে। আর কি চেয়েছে? এ এবং বি এর অনন্যকের যোগফল কত? আচ্ছা, অনন্যকের যোগফল মানে কি? 1/a প্লাস 1/b এর যোগফলটা চেয়েছে। এটাকে করলে কি হবে? নিচে এ বি আর উপরে এ প্লাস বি। ওকে, মানে আমার একবার এ প্লাস বি এর যোগফল লাগবে, একবার এ প্লাস বি এর গুণফল লাগবে। ভালো করে শোনো, আমি বললাম এখানে পার্সেন্টেজ বি এর কাছে আছে, তাহলে এখানেও পার্সেন্টেজটা বি এর কাছে ঠেলে দিই না? তাহলে এখানে আমি লিখতে পারি বি পার্সেন্টেজ অফ ইন্টু এ। একই ব্যাপার স্যার, ভ্যালু তো চেঞ্জ হবে না। প্লাস এখানে লিখলাম এ ইন্টু বি পার্সেন্ট। তাহলে দুটোরই কি হলো? দুটোরই আমার কার কাছে পার্সেন্টেজটা আমি পার করলাম? বলবে স্যার বি এর কাছে পার্সেন্টেজটাকে পার করে দিলেন। তাহলে আমি এবার বলবো এখানেও এ এর বি পার্সেন্ট, এখানেও এ এর বি পার্সেন্ট। তাহলে আমি এরকম বলতে পারি না কটা এ? দুটো এ। তাহলে বি পার্সেন্ট ইন্টু 2a।
বলো, বলতে পারি না পারি না? দুটো এ তো। ওকে, সমান সমান কি বলেছে? এ প্লাস বি এর 10%। ওকে, এবার বলো, আমি এখানে কি করলাম? আমি এখানে এ প্লাস বি আছে আর এখানে কি আছে? তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ এবার আমি কেটে দিতে পারি। ওকে, তাহলে এখানে 2ab সমান সমান এ প্লাস বি ইন্টু 10। তাহলে ab বাই এ প্লাস বি সমান সমান কত হলো? 10/2, মানে কত হলো আমার? 5/1। তার মানে কি স্যার? এ প্লাস বি এর মান 1 আর এ বি এর মান 5। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? এবার এই অঙ্কটা যে অন্যভাবে করতে যাবে সে বিরাট সমস্যায় পড়বে, অঙ্কটা সলভই হবে না। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন করো। বলছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 30% এবং বৃহত্তম সংখ্যার 18% সমান। তাহলে ছোট সংখ্যা মানে আমি এটা নিয়ে নি স্মল, এটা নিয়ে নি এস, আর বৃহত্তর সংখ্যা এটা নিয়ে নি লার্জ সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে এস এর 30% যা হবে এল এর 18% তাই হবে, সমান হবে। দুটো সংখ্যার যোগফল কত বলেছে? 840, আর বৃহত্তম সংখ্যার মান চেয়েছে। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম স্যার। 30 আর 18 6 দিয়ে যায়, 5 ছক 30, 3 ছক 18। তাহলে এস বাই এল কত হলো? 3/5। ওকে, এখানে এল তো বৃহত্তম, এটা 3-এর থেকে কত বড় বলবে স্যার? 2 বড়। 2 মানে আমার বলেছে 840, তাহলে কত গুণ? 420 গুণ। বৃহত্তম সংখ্যার মান চেয়েছে 400, কি চেয়েছে? আহ বৃহত্তম সংখ্যার মান চেয়েছে, তো 420 গুণ তো হবে। ও শূন্য বোধহয় পড়েনি ওটা, এটা বোধহয় অন্য কোশ্চেনের অপশন নিয়ে ফেলেছি। যাই হোক, 0 5 দুগুণে তার মানে 10। স্যার যোগফল বলেছে তো স্যার, ওটা তো 5 আর 3 8 সমান ও 840। যোগফল বলেছে না, সরি সরি সরি, আমি ওটা ডিফারেন্স 8 নিয়ে হবে নিয়েছি। স্যার। 8 হবে, যোগফল বলেছে, সরি। তাহলে যোগফল কত হবে? দেখো একটা জিনিস দেখো, যোগফল বলুক আর অন্তর্ফল বলুক সব এখান থেকে হয়ে যাবে। অন্তর্ফল বললে 2 নিতাম, আমার বলেছে যোগফল, তাহলে আমি দুটোকে যোগ করে দেব। যোগফল আমার কত হবে? 8 হবে। 8 এর মান বলেছে 840, তাহলে কত হবে? 15 গুণ হবে। তাহলে 5 এর 15, 5 8 8 8 5 40, ঠিকই তো আছে। 105 গুণ, 105 গুণ হবে। ওকে, তাহলে এটা 105 গুণ করব, তাহলে কত হবে? 525। ওকে, আমার এটা অ্যান্সার হবে। বোঝা গেছে না যায়নি? নেক্সট চলো, এটা করো। কি বলছে? এ বি এর চেয়ে 48% বেশি। আবার বলছে, এটা খুব সুন্দর অঙ্ক, স্টার দিয়ে রাখো, প্রচুরবার পরীক্ষায় রিপিট হয়েছে। এটা তোমরা একবার করো, আমি সময় দিলাম, আমি 1 মিনিট সময় দিলাম, একবার চেষ্টা করো। খুব ভালো অঙ্ক এটা। এই অঙ্কগুলো আমি কুইকলি সলভ করা শেখাবো তোমাদের। করো দেখি। দেখো, এ বি এর চেয়ে 48% বেশি, সি এ এবং বি এর দুজনের চেয়ে 60% কম, তাহলে এ সি এর চেয়ে কত শতাংশ বেশি? এগুলো ওই বেসিক বেসিক এক্সামে না প্রচন্ড দেয় এই কোশ্চেন গুলো। দেখো না, আমরা আগে 48%কে আগে আমরা ফ্র্যাকশনে আনি। আচ্ছা বলো তো, 4% এর কত গুণ? 4% মানে তো 1/25, তা 4% এর 12 গুণ না, তাহলে লিখতে পারি 12/25। ওকে, আচ্ছা সি এ এবং বি এর চেয়ে 60% বেশি, ব্যাস ঠিক আছে, 60% বেশি, তার মানে 3/12।
3/5। ওকে, আমার বলো এ বি এর চেয়ে 48% বেশি, যার চেয়ে বলা হয় নিচেরটা সবসময় সেই হয়। তাহলে এখানে বি 12 যদি হয় তাহলে এ কত হবে? 48% বেশি বলেছে, বেশি। তার মানে আমার 25-এর উপরে 12 বেশি, তাহলে এ কত? এ 37। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে আমার ঠিক আছে, এবার লিখে নাও তাহলে। আচ্ছা, এটা একটু অন্যভাবে করাই, দেখো আর একটু ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কেন করাই, এখানেই তো হয়ে যাবে। এবার আমার কি বলেছে, আমি অনুপাতটা নিই A:B। তাহলে এ কত হলো? স্যার এ হলো 37, বি হলো কত? বি হলো 25। ওকে, কারো সমস্যা? ব্যাস, এটাকে রেখো, পরের গ্রুপে চলে আসো। সি, সি এ প্লাস বি এর চেয়ে কত? এ প্লাস বি এর চেয়ে 60% কম। তার মানে এই 5টা যদি এ প্লাস বি হয়, সি 3 কম। তার মানে কি সি কত? বলবে স্যার সি তাহলে আমার 2। তাহলে সি যদি 2 হয়, এরা দুজন 5। ওকে, এবার দেখো এখানে, দেখো এখানে এ প্লাস সি কত? এখানে এ প্লাস সি দুজন মিলে 62, আর এখানে এ প্লাস বি 62, আর এখানে এ প্লাস বি 5 বলছে। কখনো হতে পারে না। এই দুটোকে সেম করতে হবে। তাহলে এর সাথে আমি কি গুণ করব? 62 গুণ করি। ঠিক আছে, এর সাথে আমি কত গুণ করব? 62 গুণ করি। আর আর এদের দুজন প্রত্যেকটার সাথে কত করে গুণ করবো? 5 করে গুণ করব। ওকে, কেননা 62 কেও তো 5 গুণ করতে হবে। আচ্ছা, এর সাথে 62 করলাম মানে এর সাথেও 62 করতে হবে। ওকে, এবার তাহলে আমার বলো এ সি এর থেকে কত বড় হবে? এখানে 62, এখানে 62 দুগুণে কত হবে? এখানে হবে 125। সির মান হবে 125, আর এর মান কত হবে? 5 সাথে 35-এর 5, 3, 15 আর 3 18। এর মান 185, সি এর মান 125। তাহলে 185 125-এর থেকে কত বেশি? বলবে স্যার আমার কত বেশি? 60 বেশি। তাহলে এই 60টা 185-র উপরে বেশি, 100-র উপরে কত? ওকে, তাহলে আমি কাটাকুটি করবো, এবারে কাটাকুটি করে দেখো আমার সামথিং কিছু একটা এই স্যার গুণ কিছু ওখানে ভুল হলো। 100, স্যার ওখানে 24 হবে ওটা। 124। হ্যাঁ, স্যার 124 হবে হুম। 125-এর জায়গায়। 124 হবে, রাইট, 124 হবে। ওকে, 124 হবে। তাহলে আমার কত বেশি? আরো তাহলে এক বাড়িয়ে দাও, 61 বেশি। ওকে, 61 বেশি। তাহলে কাটাকুটি করলে আমার অ্যান্সার চলে আসবে। আমি কাটি, 3 5-এ 15, 5 7-এ 35, 5 20 100। ঠিক আছে, আচ্ছা 37। তাহলে এখানে কত হলো আমার? 300, 61 আর 2 এ গুণ করো, সরি 122, 1220/37। ঠিক আছে, আচ্ছা 12। তাহলে এখানে কত গুণে? 37-এর 4 গুণের কাছাকাছি। আচ্ছা 37-এর সাথে 50 গুণ করলে 50 গুণ করলে আচ্ছা, এখানে 31 হবে না, সরি, বারবার ক্যালকুলেশন মিস যাচ্ছে কেন আজকে বুঝতে পারছি না তো আমি। ওকে, তাহলে 185 124-এর থেকে কত বেশি? 61 বেশি। ওকে, তাহলে 61, 185-র উপরে 61 বেশি হলে 100-র উপরে কত? ঠিক আছে, 37, 3 5-এ 15, 5 7-এ 35, 5 20 100। তাহলে আমার 2 1-কে 2, 6 2 12, 0, এত পার্সেন্ট আমার উত্তর হবে। ঠিক আছে, অপশন নেই, অপশনে পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। ওকে, বলো বোঝা গেছে না যায়নি? এইটা পার্ট নয়, তোমার পার্ট এই জায়গাটা বোঝা। এই জায়গাটা কি বুঝতে পেরেছো কিভাবে করলাম? এখানে আমার এ আর বি, এখানে আমার এ আর বি 62, আর এখানে এ আর বি বলেছে 5। দুটো তো আলাদা হতে পারে না, তাই এর সাথে 62 গুণ করলাম, এর সাথে 5 গুণ করলাম, দুটোকে সমান করলাম। ওকে, নেক্সট এটা করো। বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40%, বি এর আয়ের 40%, আয়ের 40%। দেখো বেশি কম কিছু বলেনি কিন্তু। তাহলে 40%-কে ফ্র্যাকশন করো, কত হবে? 2/5। বি এর আয়ের
কার আয়ের? বি এর আয়। তার মানে নিচেরটা যদি বি হয় তার মানে এ কত? এ 2। ওকে, এবার চলো, বি এর আয় সি এর আয়ের চেয়ে 24% বেশি বলেছে। বেশি বললে উপরেরটা যোগ হয় তো। আচ্ছা, 24% এর ফ্র্যাকশন কত? 4 এর 6 গুণ, 4% মানে 1/25, তাহলে 24 মানে হবে 6/25। তাহলে বেশি বলেছে মানে উপরেরটা প্লাস। তাহলে এটা যদি সি হয়, সি এর আয়ের চেয়ে বলেছে না, তাহলে নিচেরটা যদি সি হয় উপরেরটা কত হবে? বি কত হবে? বি হবে 31। ওকে, তাহলে এখান থেকে কি এলো? এ ইস টু বি কত এলো? বলবে স্যার এ 2 আর বি 5। আর এখান থেকে কি এলো? এখান থেকে কি গেল? স্যার বি ইস টু সি কত হলো? সি 25 আর বি 31। ওকে, তাহলে বি তো আলাদা হতে পারে না, এর সাথে 31 গুণ করো, এর সাথে 5 গুণ করো, এর সাথে 31 করলে মানে এর সাথেও করো, এর সাথে 5 গুণ করলে মানে এর সাথেও 5 গুণ করো, সি এর সাথেও 5 গুণ করো। সি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? কার চেয়ে? এ এর আয়ের চেয়ে। তাহলে যার সাথে চেয়ে থাকে সে থাকে নিচে। তাহলে এখানে এ কত? এ হবে আমার 62। আচ্ছা, সি কত? সি হবে 125। কত বেশি? স্যার 3 আর 6 63 বেশি। কার উপরে বেশি? স্যার সি এর চেয়ে, মানে সি থাকবে নিচে আর উপরে কত পার্সেন্ট বলেছে তাই আমার 100। তাহলে 5 25 125, 4 25 100, 5 63-র মধ্যে কবার যায়? 5 63-র মধ্যে যায় 5 12 60 আর 5 ছক 30। তাহলে কত হবে? 4 ছক 24-এর 4, হাত থেকে 2, 48 আর 2 50, মানে 50.4% বেশি। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট আরেকটা আছে, এ এ বি এর চেয়ে 80% বেশি। আচ্ছা, এটা তোমরা করো, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। এ বি এর চেয়ে 80% বেশি। আচ্ছা, 80% কে ফ্র্যাকশনে আনলাম, এর ফ্র্যাকশন চটপট বলো, তোমরাই বলো, আমার সাথে সাথে তোমরাও বলো, কত হবে 80% এর ফ্র্যাকশন? বলবে স্যার 80% এর ফ্র্যাকশন 4/5। এবার বলো স্যার বেশি বলেছে, বেশি, তাহলে উপরেরটা প্লাস হবে। কার চেয়ে? বি এর চেয়ে স্যার, তার মানে বি নিচে। তাহলে এ কত? এ এর থেকে 4 বেশি, তাহলে এ কত? এ 9। তাহলে এখান থেকে এ ইস টু বি কত হলো? এ হলো 9, বি হলো 5। এবার বলেছে সি, বলে কমা হবে এখানে, সি এ এবং বি এর যোগফলের চেয়ে 48.4/7% কম। এইবার বলো তো দেখি এটার পার্সেন্টেজ কত হবে? 48.4/7%, কে বলতে পারে দেখবো? আটচল্লিশ পূর্ণ 4 বাই স্যার 7, 4-2 হবে? 4 এর 2? ভাবো। দেখো আমি একটু আগে লেখালাম, দেখো দেখো দেখো, দেখে বলো, দেখলে মনে পড়ে যাবে। যাই হোক, যদি এটা না এইভাবে মনে পড়ে, তুমি এটাকে এইভাবেও কি, 17/35। তুমি এটা কি এইভাবেও করতে পারবে না? এটাকে কি আলাদা করতে পারবে না? স্যার 20টাকে আলাদা করি আর 28টাকে আলাদা করি, 28.4/7। এবার বলো 20% মানে কত? 20% মানে আমার হবে 1/5। 28.4/7 কত? এটা হবে 4/7। ওকে, তাহলে 35, আর এখানে কত হবে? 7 আর 4 5 20, 27। তাই কি? তাই কি? 28.4/7, সরি 2/7 স্যার। সরি সরি সরি, আমার ভুল হয়েছে, এটা 2/7 হবে। এটা 2/7, 14.1/7 এর দুগুণ, তাহলে 35, আর নিচে 7 আর 10 মানে 17। তাহলে এটা 17/35 না? দেখো এইভাবে চলে এলো। তার মানে কি 17/35। আচ্ছা তোমরা আমার বলো উপরেরটা প্লাস হবে না মাইনাস হবে? 17টা প্লাস হবে না মাইনাস হবে? স্যার 48.4/7% কম বলেছে, তাহলে মাইনাস হবে। কার চেয়ে? এ আর বি এর যোগফলের চেয়ে। তাহলে নিচেরটা কি? এ আর বি।
ওকে, তাহলে নিচে তাহলে আমার এ আর বি কত হলো? 35 হলো। আর সি কত হবে? 17 কম, তাহলে সি হবে 18। ক্লিয়ার? এখানে এ আর বি কত? এখানে এ আর বি হলো আমার 14, কিন্তু এখানে কত? 35। তাহলে তাহলে দুজনকে তুমি গুণ করে দাও, একই একই লেভেল করে দাও, দুজন তো আলাদা হতে পারে না। ঠিক আছে, তাহলে তাহলে এর সাথে আমি যদি 5 গুণ করি, আর 7 দুগুণে 14, 5 5 এর সাথে যদি আমি 7 আছে, 2 আছে, আচ্ছা ঠিক আছে, তুমি 14ই গুণ করে দাও, ছাড়ো, অত আমার ঝামেলা দরকার নেই। আমি এর সাথে 14 গুণ করে দিলাম, আর আমি এর সাথে 35 গুণ করে দিলাম। ওকে, তার মানে কি এর সাথেও 35, এর সাথেও 35। ওকে, আর এর সাথেও 14। এবার কি বলেছে? সি এর চেয়ে কত শতাংশ? কোশ্চেনটা কি ভুল আছে নাকি? সি এর চেয়ে, সি এর চেয়ে কত শতাংশ কম? আচ্ছা, সি কত? 14 ইন্টু 8, সি 14 ইন্টু এটাকে করো, কত হবে? 14 ইন্টু 8 কে করলে 18। আর আর একটু কাটবে না? 8 14 কত? 4 32 এর 2, 4 দাঁড়াও, 8 14 4, এটা বোধহয় আর একটু কাটবে, এত বড় বড় ডিজিট আসবে না ওটা তো। স্যার, স্যার ওটা 2 দিয়ে করলে 70, আর এদিকে 14 সাথে 5 দিয়ে করলে 70 হয়ে যাবে। হ্যাঁ, 2 আর 5 হয়ে যাবে না? শুধু শুধু আমি হ্যাঁ না, অঙ্কটাকে বড় করছি, শুধু শুধু অঙ্কটাকে বড় করছি। 35 আর 14 দুটোকে সমান করতে হলে এটা 2 দিয়ে করো, এটা 5 দিয়ে করো। ওকে, তাহলে এটাও 2, এটাও, তাহলে এটা 5 মানে এটাও 5, এটাও 5। তাহলে সি কত হবে? সি হবে 36। আচ্ছা, এ কত হবে? এ হবে 45। তাহলে 36 45 থেকে কত কম? বলবে স্যার 9 কম। তাহলে কার চেয়ে? এর চেয়ে। তাহলে এ নিচে থাকবে, এ হলো 45, এর উপরে 9 কম, 100-র উপরে কত কম? এবার শোনো, তোমাদের একটা কথা বলি, এখানে আমার হবে 20%টাই অ্যান্সার হবে। এত হার্ড ক্যালকুলেটিভ অঙ্ক পরীক্ষায় পড়বে না, আমি তোমাদের মেথড গুলো শেখাচ্ছি। দেখো, তোমাদের মেথড কেবল এইটুকু, কেবল তোমাদের কাছে মেথড এইটুকু, এইটুকু তোমার মেথড। এবার স্যার এত বড় করে তাহলে লেখালেখি করলেন কেন? তোমাদের বোঝানোর জন্য। এবার পরীক্ষার হলে এতটা জটিল ক্যালকুলেশন দেবে না, আমি তোমাকে একটু আপ লেভেলে প্র্যাকটিস করিয়ে রাখছি। এখানে আমি তোমাকে মজা দেওয়ার জন্য 10%, 20%, 30% ফ্র্যাকশন নিতেই পারি, কিন্তু পরীক্ষায় যদি তুমি একটু কঠিন ডেটা পাও, তখন কিন্তু তুমিই পস্তাবে। ওই জন্য আমি তোমাকে কঠিনটাই প্র্যাকটিস করিয়ে রাখছি, সহজ তো তুমি ইজিলি পারবে। বোঝা গেছে না যায়নি? চলো, টাইপ 1টা আমরা কালকের ক্লাসে, কালকের আবার ম্যাথ ক্লাস নেবো, ঠিক আছে? এই সপ্তাহে 2টো ম্যাথ ক্লাস হবে, আমি কালকের ম্যাথ ক্লাসে টাইপ 1টাও করিয়ে দেবো। এই সপ্তাহে ম্যাথটা একটু আমি এগিয়ে রাখি। ওকে, চলো, তাহলে কালকের আমরা টাইপ 1 ক্লাসটা করবো।